আজকের দিনটা সত্যি মানে খারাপ লাগছে একটা জিনিস ভেবে। আজকের দিন বলবো না, কালকে থেকেই মনটা আমার খারাপ করছে। কারণ মানুষের জীবন খুব অনিশ্চিত, বারবার সেটা প্রমাণিত। মানুষ আজকে আছে, কালকে সকালবেলা সে ভোরে সূর্য দেখতে পাবে কি না সেটা সে জানে না, আমরাও জানি না, কেউ জানে না। একমাত্র ভগবান জানে যে আজকে আমরা বেঁচে আছি, কালকেও আমরা বেঁচে থাকবো কি না। আর বলা যেতে পারে ভগবানই, যেটা আমি বলছিলাম, যে একমাত্র ভগবানই জানে যে আমাদের জন্মের ডেট কি আর মৃত্যুর ডেট কি, এছাড়া আর কেউ জানে না। কারণ এই যে প্রেডিকশন করে অ্যাস্ট্রোলজাররা, যে প্রেডিকশন করে যে জলে ফাড়া আছে, কিংবা কারুর আগুন থেকে ফাড়া আছে, কারুর কোথাও গেলে সেখান থেকে ফাড়া আছে। তো আমি বলবো যে যেমন আমাকেই অ্যাস্ট্রোলজার দেখে বলেছিল যে আমার আগুনের থেকে ফাড়া আছে, আমার জল থেকে ফাড়া আছে। তো ওইগুলো যদি আমাকে নাও বলতো না, তাতেও আমি জানি যে ওগুলোতে আমার ফাড়া আছে। কারণ বলছি, আমি ছোটোবেলা থেকে যতবার আমি বিপদে পড়েছি, মৃত্যুকে চোখের সামনে থেকে দেখেছি, ততবার আমি জলে ডুবেই আমার প্রবলেমটা হয়েছে। গঙ্গায় স্নান করতে গিয়ে ডুবে যেতে যেতেও বেঁচে গেছি। একদম ছোটোবেলায় যখন আমার বয়স 10 বছর কি 12 বছর হবে, তখনও আমি জলে ডুবতেই মানে পুকুরে, সেটা পাড়াগাঁয়ের পুকুরে, শহরের মেয়ে চলে গিয়ে যেটা হয়, পাড়াগাঁয়ের মেয়েরা হচ্ছে সাঁতার জানে। আর আমি শহর থেকে অত ছোট বয়সে গেছি আমার পিসির বাড়িতে ঘুরতে, তো সেখানে আমি পুকুরে পাড়ে বসে স্নান করছিলাম মগ নিয়ে। সেখানে আমার পাড়ারই ওখানকারই সদ্য পরিচিত এক বান্ধবী আমাকে মজার ছলে জলে ফেলে দেয়। ডেফিনেটলি আমি সাঁতার জানি না, আমি বাঁচাও করছি, কিন্তু সে উদ্দাম হেসে যাচ্ছে, ভাবছি আমি মজা করছি, যে আমি শহর থেকে এসেছি, আমি বোধহয় সাঁতারে পারদর্শী, আমি জানি সাঁতার কাটতে, কিন্তু আমি ইচ্ছা করেই বাঁচাও বলছি। কিন্তু আমি তাকে বোঝাতে পারছি না যে সবাই সাঁতার জানে না। তো আশেপাশের যারা ছেলেরা একটু দূরে চান করছিল, তারাও সেটাকে মজাভাবেই নিচ্ছে, ভাবছি সবাই মজা করছে। কিন্তু আমি যে ভেতরে কত জল খেয়ে নিয়েছি, আমার যে কি কষ্ট হচ্ছে, বাঁচাও করে সেটা আমি বলে পারবো না। তারপরে অনেক কষ্টে গাছের শিকড় ধরে আমি যা হোক করে পাড়ে উঠি। তারপর থেকে আমি সেই মেয়েটির সাথে আর কোনো রকম সম্পর্ক রাখি না। তো তখনও আমার সেই জলেই ফাড়া গেছে। দ্বিতীয় হলো আগুন। আমরা মেয়েরা জেনারেলি রান্নাঘরে রান্না করি, তো এই আগুনের সাথে সম্পর্ক আমাদের রোজকার প্রতিদিনের দুবেলা। তো সেই আগুনে আমি অনেকবারই ক্ষতি হতে বেঁচে গেছি অল্পের উপরে। তো তার মধ্যে আমার এই যে হাতের এখানে একটা দাগ আছে, আমি দেখাচ্ছি, এই যে এখানে, এই যে কতটা দেখাতে পারছে জানি না, এই যে এইখানে আমার চুড়ির জন্য দেখানো যাচ্ছে না, এই যে চুড়ি, এক সেকেন্ড দেখাই, এই যে এখানে চুড়ি, এখানে, ঠিক আছে, এই তো সেইগুলো হয়। তো তারপরে এরকমভাবে সব কাটে। তো এই যে মানুষের যে প্রেডিকশন করে, যে রাহুল বন্দ্যোপাধ্যায়, যে রাহুল ব্যানার্জি, যে নিজেই বান্ধবীরা বলে যে গল্পটার মধ্যে লিখেছে, যে এরকম দুর্গাপুজোর দশমীর দিনকে সে মানে ভাষণ দিতে গিয়ে একটা সিঁড়ি স্কিপ করে সে পড়ে গেছে, তো সে মারা গেছে এবং তার শরীরটা অন্যজন তুলে নিয়ে গেছে, এই যে বলছে। তো এতে মানে কোথাও কি মনে হচ্ছে না যে সে যেটা লিখে গেছে একদম হুবহু সেটাই? কারণ কালকে ডেটে যে মারা গেছে, কালকে ডেট ছিল 30 তারিখ, আমি যদি শিওর হই, কালকে ছিল 29 তারিখ। তো কালকে 29 তারিখ যে ডেটটা ছিল, কালকে ছিল সত্যি যে লিখেছিল বান্ধবীরা, যে গল্পটা আমাদের রেখেছিল, যে বিজয়া দশমীর দিন ধরতে গেলে কালকে তো অন্নপূর্ণা পূজার বিজয়া দশমীই ছিল। কালকে দশমীর দিন অনেক জায়গায় ঠাকুর ভাসান হয়েছিল, আর এই গল্পটার মধ্যেও লেখা ছিল যে ভাসানের দিন সে মানে মারা যাচ্ছে। তো দেখো, এটাও মিল
মানে 29শে মার্চ কালকে ভাসান ছিল, দুর্গা পুজো না হলেও অন্নপূর্ণা পূজা তো সেই 4-5 দিন ধরেই তো পুজোটা হয়, তো কালকে সেটা বিজয়া দশমী ছিল। তো বিজয়া দশমী সেই জলেই তার মৃত্যু। ইভেন তার বয়সটাও 42 বছর। সে কিভাবে প্রেডিকশন করলো যে এটা 1 বছর আগে লেখা, মানে 42 বছরে সে যে মরে যেতে পারে, জানি না এটা কি করে সম্ভব, যে এতটাও মানুষের যে প্রেডিকশন নিজেই নিজেকে করতে পারে, ভাবার অতীত জাস্ট। তো যাই হোক, একটা ভালো লেখক, একটা ভালো অভিনেতা, একটা ভালো বড় মনের মানুষকে আমরা সত্যি হারালাম। কিন্তু এই হারালাম করে আর কতদিন যাবে বলুন তো? আজকে যারা শুটিংয়ে গেছিলো তারা শুনছি সেভাবে কোনো প্রোটেকশান নিয়েই শুটিংটা করেনি, ঠিক আছে? তারা শুটিংটা জাস্ট মানে করেছিল নিজেদের ইনকামের জন্য, ব্যাস। আর না কোনো অ্যাম্বুলেন্স ছিল, না কোনো মানে নুলিয়ারা পরে এসেছে, কিন্তু না কোনো ডক্টর ছিল, মানে সিপিআর দেওয়ার মতো, মানে তাৎক্ষণিক যেটা ফার্স্ট এডের ব্যাপার সেটাও পর্যন্ত ছিল না। তো এরা এতগুলো মানুষ, মানে 40-50 জন একটা শুটিংয়ের ইউনিটে থাকে। কারণ আমার নিজের দিদি শুটিংয়ের মেকআপ আর্টিস্ট, তো আমি জানি, অনেকবার এইসব ফ্লোরে আমি গেছি, একটা শুটিংয়ের পেছনে যে কত মানুষ থাকে, তো তার সামনে একটা অঘটন ঘটে যাওয়ার মতো ঘটনা কি করে ঘটতে পারে? আর সেখানে একটা অভিনেত্রী বেঁচে গেল, আর একই সাথে ডুবে যাওয়া মানে একটার বাঁচলো না, এটা মানে কাকতালীয় মনে হচ্ছে নাকি পুরোটাই সাজানো? তারপরে এক একজন এক এক রকম বিবৃতি দিচ্ছে। সত্যি একটা মানুষের পোস্টমর্টম তো হচ্ছে অন্য জায়গায়, ঠিক আছে, কিন্তু মানে এই যে মানুষগুলো যে তার মৃত্যুটাকে নিয়ে কাটাছেড়া করছে, মানে কি বলবো, মানে একটা মানুষের মরেও শান্তি নেই, কথাটা আছে না, একদম খাঁটি কথা। মানুষটা মরে গেল, মিনিমাম সেই ইউনিটের একটু সিম্প্যাথি নেই যে কেউ সত্যি কথাটা তুলে ধরুন। নায়িকা একরকম বলছে, প্রোডাকশন হাউসের লোক একরকম বলছে, ইউনিটের লোক একরকম বলছে, সিরিয়ালের ম্যানেজার একরকম বলছে, সিরিয়ালের যে লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় উনি একরকম কথা বলছে। আর প্রথম দিন মানে কালকের ডেটে সবাই যা যা বিবৃতি দেওয়ার দিয়ে দিল, আজকের ডেটে যখনই তাদেরকে ফোন কল করা হচ্ছে তারা কি বলছে যে তাদের ফোন সুইচড অফ। তো পুরোটাই একটা কন্ট্রোভার্সি। তো আমার মনে হয় এই যে কোনো মৃত্যুটাই খুবই কষ্টের। তো এই মৃত্যুর পেছনে যারা যারা রয়েছে, যে কালপ্রিটগুলো রয়েছে, অবশ্যই তাদের শাস্তিটা হওয়া উচিত এবং একদম নিউট্রালভাবে বিচার হওয়া উচিত যে কেন মারা গেল কি। বিশেষ করে রাহুল বন্দ্যোপাধ্যায়ের যে ওয়াইফ, তার তো লিগ্যাল স্টেপ নেওয়া উচিতই, যে এইটার ফুল ইনভেস্টিগেশন যাতে হয়, কি করে কি হলো। একটা মানুষের প্রাণ চলে গেল, একটা মায়ের থেকে কোল খালি হয়ে গেল, একটা 12 বছরের ছেলে সহজ যে তার বাবাকে হারালো এত ছোট বয়সে, আর একজন স্ত্রী যার একমাত্র সঙ্গী থাকে তার স্বামী, সে তাকে হারালো। তারপরেও সোশ্যাল মিডিয়া তাকে নিয়ে বলছে সে কেন চুল ঠিক করছে, কেন সে হাউ হাউ করে কাঁদছে না। আরে বাবা, যার মাথায় এত চাপ, যাকে সন্তানকে সামলাতে হবে, নিজেকে সামলাতে হবে, তার স্বামীর মা মানে তার শাশুড়ি মাকে সামলাতে হবে, সে কি লোক দেখানো হাউ হাউ করে কাঁদবে? তাকে তো কাঁদার সুযোগটুকুও দেওয়া হচ্ছে না আমার মনে হয়। মানে সারাক্ষণই সেলিব্রিটি তার ঘরে ঘুরঘুর করছে, সারাক্ষণই ক্যামেরাম্যান তার মুখে লাইট ধরে রয়েছে। তো সেই মানুষটা একাকিত্বে দুঃখ প্রকাশটা করবে কখন, কাঁদবে কখন? তাকে তো সময় দিতে হবে, ঠিক আছে? মানুষ চুলচেরা বিচার এখনই শুরু করে দিয়েছে। মানে ফেসবুকটা একটা বিচারের জায়গা। একটা মানুষ মারা গেলে তাকে মিনিমাম, যে সে তার স্ত্রী, তাকে মিনিমাম শান্তিটুকু কেউ দেয় না, মিনিমাম তাকে শোক জ্ঞাপন করার সুযোগ দেয় না। সে সোশ্যাল মিডিয়াতে লিখেও ছিল তাকে যেন একটু শোকটা অন্তত শান্তিভাবে পালন করতে দেওয়া হয়, সেটাও করা হলো না। তো এইভাবেই সমাজটা বিগড়ে গেল, কি বলবো আর।